আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনিতে আয়শা শিকরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। আলতাফ চৌধুরীর এমন হুঁশিয়ারিতে বারিশের চেহারার এক চুলও নড়চড় হলো না। সে ঠোঁটে শয়তানি হাসি ফুটিয়ে বলল, তাই নাকি স্যার? আচ্ছা, ওই দেখুন দূরে কেমন ধামাকা গান বাজছে। শুনতে পাচ্ছেন? বারিশ সাউন্ড স্পিকারের থেকে ভেসে আসা গানের চড়া চড়া বিটের দিকে ইঙ্গিত করল এবং আলতাফ চৌধুরীর মুখের উপর তাকিয়ে নিজের কাঁধ নাচিয়ে রীতিমতো গানের লাইনের সাথে তাল মিলিয়ে একটু সুর করে আউড়ে উঠল, জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছটফটিয়ে জামাই 420। গানটার শেষের লাইনটা বেশ মজা নিয়ে উচ্চারণ করার পর বারিশের মুখের সেই চপলতা নিমেষেই গায়েব হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফিরে এলো শেহরিয়ার বংশের সেই চেনা অহংকার আর ধারালো ভাব। আলতাফ চৌধুরী চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং গলায় ও যোগ করল, দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে, এই হিট জামাই নাকি তার রেসপেক্টেড শ্বশুর। ওকে, এবার চুপচাপ খাবার দাবার খেয়ে বাসায় গিয়ে রেস্ট করুন, আমি একটু বউয়ের কাছে যাই। বারিশ জিহানকে কোলে নিয়ে স্টেজে ঝিলমিলের পাশে এসে বসল। এদিকে ঝিলমিল মনের সুখে লাউড স্পিকারে বাজতে থাকা গানটা উপভোগ করছে। গানের তালে তাল মিলিয়ে সে নিজের ওড়না ঠোঁট আঙুলে জড়াতে জড়াতে ফিসফিস করে গাইছে, দুষ্টু ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে, দেখি তোমায় লাজুক চোখে, আছো তুমি এমন জুড়ে। গানটা গাইতে গাইতে ঝিলমিলের ঠোঁটে মিষ্টি ও হাসি ফুটে উঠল। অবচেতন মনে সে পাশে বসা লোকটার দিকে তাকালো। তার তাকাতেই বুকের ভেতরের সবটুকু রোমান্টিক অনুভূতি ভ্যানিশ হয়ে গেল। হাসিটা ঠোঁটে জমে পাথর। চোখের সামনে বসে থাকা লোকটা বারিশ। বারিশ চাচ্চু। এটাকে সে কিভাবে জামাই ভাববে? কান্না পায় ঝিলমিলের। এত এত ফ্রেন্ড তার, অথচ ইরান ছাড়া কেউই নেই। কত শত রঙিন স্বপ্ন ছিল তার নিজের বিয়ে নিয়ে। নাচবে, গাইবে, বান্ধবীদের নিয়ে হুল্লোড় করবে। অথচ জীবনের সবথেকে স্পেশাল দিনে সে কিনা একটা হিটলারের পাশে পুতুলের মতন সেজে বসে আছে। ঝিলমিলের ইচ্ছে করল এই সব ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠতে। সবই জিরাফের জন্য। না হলে সে জীবনেও দাদিমার কথায় রাজি হতো না। ঝর্ণা বেগম নূরজাহান চৌধুরীর কাছে এসে দাঁড়ালেন। যে মানুষটাকে এতদিন আপা বলে ডেকে এসেছেন, আজ তাকে অন্য কোনো সম্পর্কে ডাকতে গিয়ে উনার গলা আটকাচ্ছে। ভেতরের চাপা ক্ষোভ উগরে দিয়ে ঝর্ণা বেগম বললেন, তুমি কিভাবে এমন কাজ করতে পারলে? নূরজাহান চৌধুরী নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, কি করেছি আমি? আমি তোমার মেয়েকে চেয়েছিলাম, নাতনিকে নয়। কোথায় আমার ছেলের বউ হওয়ার কথা ছিল তোমার ম্যাচিওর মেয়েটার, আর তুমি তার জায়গায় বসিয়ে দিলে একটা ছোট্ট বাচ্চাকে। নূরজাহান চৌধুরী বললেন, তখন এই পরিস্থিতিতে চৌধুরী বংশের সম্মান রক্ষা করাই আমার একমাত্র কাজ ছিল। বিয়ে ভাঙলে আমাদের সাথে সাথে শেহরিয়ারদেরও মুখ পুড়ত। তা তো তুমি ভালো করেই জানো। তাই বলে তুমি পুরো সম্পর্কটাই এভাবে উলটপালট করে দেবে? বছরের পর বছর ধরে যে প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক আমাদের দুই পরিবারের মধ্যে হয়েছে, তা এক পলকেই তুমি এভাবে বদলে ফেললে। এখন তো আমি তোমাকে ঠিকমতো ডাকতেও পারছি না। কি বলে ডাকবো তোমায়? নূরজাহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। এসব খেটে এখন আর কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। কিছু হয়ে যায়নি। আমি এই গোঁজমিল দেওয়া সম্পর্ক মোটেও মানি না। এই বিয়ের অনুষ্ঠান মিটতে দাও। আমি খুব দ্রুতই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। আমার ছেলেকে এই খামখেয়ালি মেয়ের সঙ্গে সংসার করতে দেব না আমি। নূরজাহান চৌধুরীর ঠোঁটের কোণে একটু রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বারিশের জেদি আর একরোখা ভাবটা খুব ভালো করেই লক্ষ্য করেছেন। তিনি ঝর্ণা বেগমের চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বললেন, ডিভোর্স করাবে? বেশ তো করাও। আমার নাতনিকে নিয়ে ভেবো না, আগে নিজের ছেলেকে মানাও। তোমার ছেলে যদি এই ডিভোর্সের জন্য রাজি হয়, তাহলে করিও ডিভোর্স। রিসেপশনের সব অনুষ্ঠানটা শেষে ঝিলমিল চেয়েছিল অন্তত একদিনের জন্য হলেও নিজের বাড়িতে যেতে, কিন্তু বারিশ তাকে কোনোভাবেই রাজি হয়নি। একই সাথে নূরজাহান চৌধুরী ঝিলমিলকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দিলেন না।
বিয়েটা এমনিতেই একটা ঝড়-ঝামেলার মধ্য দিয়ে হয়েছে। তাই এই মুহূর্তে নাতনিকে আর বাপের বাড়িতে ফিরিয়ে আনা তিনি মোটেও ঠিক মনে করেননি। ওখানেই ওর থাকা উচিত বলে তিনি সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তারা ঝিলমিলকে শেহরিয়ার ভিলায় রেখে যান। তারা নিজেদের বাড়িতে চলে যান। আমি বুঝতে পারছি না, আপনি মনে হয় খুব সহজেই এই বিয়ে মেনে নিয়েছেন। আপনি তো রাজিই ছিলেন না। রুমে পা দিতেই ঝিলমিলের নিজের ভেতরে তৈরি হওয়া ধোঁয়াশা নিয়ে বারিশের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল। বারিশ তখন কোটের বোতাম খুলছে। বারিশ হাত থামিয়ে অত্যন্ত শান্ত চোখে ওর দিকে তাকালো। বলল, না মানার কিছু নেই। আর তুমি তো সব মেনে নিয়েই বিয়ে করেছ। আগে থেকেই পছন্দ করতে নাকি আমায়? ঝিলমিল তড়িৎগতিতে মুখ কুঁচকে তীব্র অসম্মতি জানিয়ে বলল, প্রশ্নই আসে না। আমি তো আমি জারিফকে জ্বালানোর জন্য রাজি হয়েছি। কি বললে? পারিসের চোখের চাহনি এক পলকেই উধাও হয়ে গেল। জিভ কাটল মেয়েটা। আমতা আমতা করে বলল, না না মানে। পারিস ওর দিকে এক কদম এগোতে এগোতে বলল, বলো আমায় বিয়ে করতে এত সহজে কেন রাজি হলে? কেন আবার? দাদিমার আদেশ ছিল। পারিসকে এত কাছে আসতে দেখে ঝিলমিল ঘাবড়ে গিয়ে পেঁচাতে লাগলো। তুমি যে কত বাধ্য মেয়ে তা আমার খুব ভালোভাবেই জানা আছে। ওই প্রতিটা পদক্ষেপের সাথে দূরত্ব কমিয়ে আনলো বারিশ। বলল, কেন রাজি হলে? ঝিলমিল পেছোতে পেছোতে এক পর্যায়ে ধপ করে গিয়ে আটকালো বিছানার পাশে, কিন্তু বারিশে এগিয়ে আসা থামালো না। সে ঝিলমিলের উপর সামান্য ঝুঁকে আসতেই ঝিলমিল আবারও পিছিয়ে গেল। তৎক্ষণাৎ যতক্ষণ না বিছানার কাঠের চওড়া হেডবোর্ডের সাথে ওর পিঠ একদম ঠেকে গেল। তার পেছনে যাবার কোনো রাস্তা নেই, আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। লোকটার শরীরে পুরুষালি পারফিউমের সুবাস আর ওর এত ঘনিষ্ঠ উপস্থিতি, ঝিলমিলের ভিতরে অস্বস্তি আরো দম বন্ধ করা অনুভূতি তৈরি হলো। সে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে নিজের নরম দুটো হাত বাড়িয়ে বারিশের চওড়া বুকে হালকা ধাক্কা মারার চেষ্টা করে মরিয়া হয়ে বলতে চাইল, চাচ্চু বিশ্বাস করুন। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই বারিশ খপ করে ওর দুটো হাত একসাথে নিজের এক হাতের মুঠোয় বন্দি করে ফেলল। মেয়েটা চমকে উঠে ওর দিকে তাকাতেই বারিশ সেই ধারালো ও গম্ভীর চোখ দুটো খুব নিবিড়ভাবে দেখল ঝিলমিলের কাজল মাখানো ডাগর চোখ দুটো, নাক কাঁপতে থাকা নাক আর কাঁপতে থাকা ঠোঁট, আর গহনায় মোড়ানো ফর্সা গলা, বিয়ের লেহেঙ্গায় জড়ানো এখনো। সে ঝিলমিলের চোখে চোখ রেখে অত্যন্ত মৃদু আওয়াজে বলল, এই মুখে আর একটু চাচ্চু ডাক শুনলে তোমার বাচ্চার বাবা হওয়ার প্রসেস খুব শীঘ্রই শুরু করব আমি। তীরের মতো গিয়ে বিদ্ধ ঝিলমিলের বুকে। লজ্জায়, ভয়ে আর এক অদ্ভুত শিহরণে ওর বুক আর পেট একসাথে মোচড় দিয়ে উঠল। জীবনেও ভাবেনি মানুষটার মুখে এমন একটা কথা শুনবে। সে নিজের স্বামীর অনমনীয় ও নেশাক্ত চোখের দিকে তাকিয়ে অবচেতন মনে লজ্জায় চোখ সরিয়ে বিড়বিড় করল, এগুলো কেমন কথা? ছি! আপনি আমার। বারিশ তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, হাজবেন্ড। আমি তোমার হাজবেন্ড। ঝিলমিল মুখ ফসকে উল্টাপাল্টা কিছু একটা বলে ফেলার আগেই বারিশ ওর চোয়ালটা আলতো করে চেপে ধরে শব্দটা শুধরে দিল। মেয়েটা আর একটু শব্দ উচ্চারণ করতে সাহস পেল না। সে স্তব্ধ হয়ে বড় বড় চোখে চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। বারিশ ওর চোখের দিকে চেয়ে শেষবারের মতো করে বলল, আমাকে খারাপ হতে বাধ্য করো না। মাথায় থাকবে কি বলেছি? ঝিলমিল কোনোমতে ছোট করে উত্তর দিল, নিচে মাথা নাড়ল। পরক্ষণেই বারিশ ওর হাত দুটো ছেড়ে দিল। এক ঝটকায় নিচে সরিয়ে নিল তার হাতটা। সোজা হয়ে দাঁড়ালো। অতঃপর খুব স্বাভাবিক গলায় বলল, যাও, একটা কাগজ আর পেন্সিল নিয়ে আসো। কালকে তোমার রুটিন লিখে দেই। কিসের রুটিন? নিজের হাত দুটো ডলতে ডলতে অবাক হয়ে তাকালো। বারিশ ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল, নিয়ে আসো আগে। ঝিলমিল রুমের এক কোণা থেকে কাগজ আর কলম এনে দিতে বারিশ ড্রেসিং টেবিলের সামনের চেয়ারটায় গিয়ে বসল। কোনো কথা না বলেই সে গম্ভীর মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। প্রায় 10টা মিনিট কেটে গেল। ততক্ষণে ঝিলমিল ওয়াশরুম থেকে কাপড় পাল্টে বের হয়ে এসেছে। ও বের হতে বারিশ ওর হাতের কলমটা থামালো। কাগজটা ঝিলমিলের দিকে বাড়িয়ে দিয়ে একবার
শটান গলায় বলল, কাল সকাল থেকে এই রুটিনটা অক্ষরে অক্ষরে ফলো করবে। এখন ঘুমিয়ে পড়ো। ঝিলমিল বেশ দ্বিধা আর সংশয় নিয়ে কাগজটা হাতে নিল। কৌতূহল সামলাতে না পেরে ও মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। আর যত এগোতে সময় লাগলো, ওর চোখ দুটো বিস্ময়ে তত বড় হতে লাগলো। ঠোঁট দুটো আপনা আপনি হাঁ হয়ে গেল। শক্ট হয়ে সে ধপ করে বিছানার উপর বসে পড়ল। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে ও প্রথম থেকে আবার রিডিং করতে লাগলো। কাগজে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা, ডেইলি রুটিন ও ডিসিপ্লিন চার্ট। ৮টা পিএম থেকে ৮টা ৪৫ পিএম ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া এবং ফজরের নামাজ আদায়। ৮টা ৪৫ থেকে ৭টা কলেজের সিলেবাস অনুযায়ী সকালে পড়া শেষ করা, কোনো ফাঁকিবাজি চলবে না। ৭টা থেকে ৮টা পিএম রান্নাঘরে গিয়ে শুধুমাত্র বারিশের পছন্দ অনুযায়ী সকালের নাস্তা তৈরি ও পরিবেশন। ৮টা থেকে ৮টা ৪৫ এএম নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হওয়া। ৮টা ৪৫ এএম থেকে বারিশের সাথে একসাথে গাড়িতে করে কলেজে রওনা হওয়া। ২টা ৩০ থেকে ৩টা ৩০ পিএম কলেজে থেকে ফেরা, চেঞ্জ করে বারিশের ব্যবহৃত কলেজের পোশাক নিজ হাতে পরিষ্কার করা। ওয়াশিং মেশিন ব্যবহার করা নিষেধ। ৩টা ৩০ থেকে ৪টা ৩০ বারিশের জন্য দুপুরের লাঞ্চ স্পেশালভাবে তৈরি করা। ৪টা ৩০ থেকে ৬টা পিএম বিকেলে বারিশের কাছে উপস্থিত হয়ে কলেজের পড়া রিভিশন দেওয়া ও পড়া ধরা। ৬টা থেকে ৭টা পিএম মাগরিবের নামাজ বারিশের জন্য বিকেলের হালকা নাস্তা তৈরি করা। ৭টা থেকে ১০টা পিএম বারিশের দেওয়া সমস্ত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। ১০টা থেকে ১০টা পিএম রাতের খাবার বানিয়ে খাবার খেয়ে সোজা বিছানায় যাওয়া। রুটিনের নিচে আরো কি কি কঠিন নিয়মগুলো লেখা ছিল তা পড়ার ধৈর্য ঝিলমিলের আর থাকলো না। ও রাগে ফুঁসতে ফুঁসতে কাগজটা বিছানায় আছড়ে মেরে বলল, মানে কি এসবের? আমি এগুলো করব না। আপনার এই বিশাল বাড়িতে রাঁধুনি আছে, শেফ আছে, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে। তাহলে আমি কেন এসব করতে যাব? হ্যাঁ? হারিস অত্যন্ত নির্লিপ্ত গলায় বলল, সকালে তোমাকে বলেছিলাম আমার এখানে থাকতে হলে আমার সব হুকুম মেনে চলতে হবে। তুমিও নিজেও মাথা নেড়ে রাজি হয়েছিলে। এখন যদি এইসব তোমার নিয়মে না কুলোয়, তবে স্পষ্ট করে বলো, আমি এখনই তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসছি। বারিশের এই আলটিমেটাম ঝিলমিল একদম দমে গেল। সে তখনও বুঝতে পারেনি এ একটা আস্ত জল্লাদের পাল্লায় পড়েছে। আর তার হুকুমগুলো এমন ভয়ঙ্কর হবে। যে মেয়ে নিজের এক গ্লাস পানি নিজে ঢেলে খায় না, সে নাকি এই জলজ্যান্ত খাম্বার জন্য ভোরবেলা উঠে রান্না করতে যাবে। নিজের একটা উনাও কোনোদিন কাচেনি সে মেয়ে এখন এই লোকের গায়ের ঘামে ভেজা কোট শার্ট ধোবে। ভাবতেই ওর গা রিরি করে উঠল। ঝিলমিল সোজা হয়ে দাঁড়িয়ে জেদি গলায় বলল, আমি এগুলো একটাও করতে পারবো না, ব্যাস। বারিশের মুখের ভাব ১ সেকেন্ডে বদলে গেল। সে এক ঝটকায় দ্রুত এগিয়ে এসে ঝিলমিলের হাতটা শক্ত করে চেপে ধরল। টেনে দরজার দিকে নিয়ে যেতে যেতে বলল, তবে চলো এখনই চৌধুরী ভিলাতে রেখে আসি। বারিশের এ কথায় একরুখা জেদ দেখে ঝিলমিল এবার সত্যি ভয় পেয়ে গেল। বাড়ি ফিরে গেলে তো সব শেষ। ও যে কারণে বিয়ে করেছে তার উদ্দেশ্য আর কিছুই সফল হবে না। উল্টো জারিফ আরো হাসবে, বিদ্রূপ করবে, আর দাদিমা তো ওকে ঢুকতেই দেবে না। ঝিলমিল ছিটকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, না, আমি যাব না। তাহলে চুপচাপ যা বলেছি চোখ কান বন্ধ করে পালন করো। বারিশের গলার স্বর বরফের মতো ঠান্ডা। কান্নায় টইটুম্বুর হয়ে উঠল মেয়েটার চোখ দুটো। কম্পিত গলায় অত্যন্ত অসহনীয়ভাবে বলল, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কেন এগুলো করব বলুন তো? আমি এগুলোর একটা কাজও পারি না। প্লিজ পড়ালেখা বাদে বাকি সব রুটিন কেটে দিন। বারিশের এই কান্না ভেজা মুখের দিকে এক পলক তাকালো, কিন্তু তার মনের বিন্দুমাত্র দয়া হলো না। সে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো। কালকে ভোর থেকে অনেক কাজ করতে হবে তোমায়। এনার্জি বাঁচাও। কথাটা শেষ করে বারিশ বেডসাইড ল্যাম্পের সুইচটা অফ করে দিল। এক নিমেষে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম।
এরপর খাটের একপাশে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল। ঝিলমিলছে অন্ধকারের মাঝে বিছানা স্তব্ধ হয়ে বসে রইল। ওর এক হাতে তখনও সেই রুটিনের কাগজটা ধরা। অন্ধকারের মাঝে কাগজটা দেখা না গেলেও ওটার বাড়ির প্রতিটা শব্দ ঝিলমিলের মনে হচ্ছিল তার স্বাধীনতার উপর এক একটা মরণ কামড়। সে চাইলে এই মুহূর্তে চলে যেতে পারত, কিন্তু জারিফ তো ওর সাথে অন্যায় করেছে। এভাবে অর্ধেক পথ ছেড়ে চলে গেলে জারিফ ওকে আরো জঘন্য কথা শোনাবে। 2 মাস আগেও তার জীবন কত সুন্দর ছিল, ভাবতেই ওর বুকের ভেতর কান্না জমে আসছে। তখন না ছিল জারিফ থেকে পাওয়া প্রতারণা, আর না ছিল বারিশ।